আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায় আমেরিকা। সম্প্রতি এমন খবর প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেয় মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোকে বাদ দিয়ে জামায়াতকে কেন হাতে রাখতে চায় ট্রাম্পের আমেরিকা? এ নিয়ে কানাঘুষা কিন্তু ছিলই। গত বছরের সেপ্টেম্বরে এ নিয়ে বিস্তারিত প্রকাশ করে ভারতের জনপ্রিয় পত্রিকা এই সময়। এরপর আলোচনায় সম্প্রতি এই ফাঁস হওয়া ফোন কল, যাতে পরিষ্কার হয় জামায়াতকেই মনে মনে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। Our position is with regard to Jamaat. If we were going to talk to Jamaat, we were going to talk to FSI, we were going to talk to the Zania League. We want them to be our friends. We want to be able to pick up the phone and say. তা তো বোঝা গেল, কিন্তু এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আওয়াজ তুলেছে সেটা হলো, জামায়াতকেই কেন লাগবে আমেরিকার? ঘটনা আসলে কি? গত সেপ্টেম্বরে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্ব ৩, ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। বিশেষ করে 5টি কারণে তারা জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। 1, তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 2, তাদের আচরণ খুব ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। 3, তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত। 4, জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। 5, ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। এই সময়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামায়াত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া, এ নিয়ে তাদের লুকোছাপ বিশেষ নেই। সেই মার্কিন কূটনীতিক আরও বলেন, যে দেশের 80 থেকে 85% মানুষ মুসলমান, সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া। কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন? অর্থাৎ হঠাৎ করেই জামায়াতকে চাইছে না আমেরিকা। এর পেছনে দেখা যাচ্ছে বহু ইতিহাস। তো উপরে যে কারণগুলোর কথা উল্লেখ করা হলো, সেগুলো তো জামায়াতের প্রকৃতির কথা। এতে তো আমেরিকার লাভ লসের কিছু নাই। তাহলে কি নিঃস্বার্থভাবেই জামায়াতকে চাইছে তারা? না, সমীকরণটা অত সরল কিন্তু নয়। তাছাড়া দেশটা যখন আমেরিকা, তখন বিনা লাভে সে কোথায় যে নাক গলাবে না, সেটা আপাতত পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন, বাঙালি আগেও যেমন প্রান্তবর্তী ছিল, ভূরাজনীতির খেলায় এখনও সেই প্রান্তবর্তী রয়ে গেল। আর এই খেলার মূল কলকাঠি নাড়ছে ওয়াশিংটন, যেখানে ক্ষমতার মসনদে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, জামায়াতকে নিয়ে যুক্তরাষ্ট্রের এই আশাবাদ আসলে কিসের ইঙ্গিত? ট্রাম্পের আমেরিকা কেন বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে? এর উত্তর খুঁজতে হলে তাকাতে হবে পুঁজিবাদী বিশ্বের মোড়লদের পুরনো খাতা আর তাদের তৈরি করা ইতিহাসের দিকে, যেখানে ক্ষমতার হাত বদল হয় কিন্তু নীতি বদলায় না। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, জবরদখল বা নির্বাচনের মোড়কে যেভাবেই হোক, কতিপয়ের শাসন কায়েম করাই পুঁজিবাদী বিশ্বের মূল এজেন্ডা। আর এখানেই জামায়াতের সাথে আমেরিকার গোপন সমীকরণটা মিলে যাচ্ছে। আমেরিকা এমন কাউকে চায় না যে তাদের চ্যালেঞ্জ জানাবে। তারা চায় এমন এক শক্তিকে যারা তাদের সিস্টেমের মধ্যেই থাকবে। জামায়াতকে তারা মনে করে ঠিক তেমনই এক শক্তি। কিন্তু কেন? শুনতে অবাক লাগলেও সত্য। পুঁজিবাদী আমেরিকা আর তথাকথিত ইসলামী মৌলবাদের মধ্যে একটা গভীর আদর্শিক বন্ধুত্ব রয়েছে। দুজনেই সমাজতন্ত্র বা সাম্যবাদের ঘোর বিরোধী। একটু পেছনে ফিরে তাকানো যাক। এই আমেরিকা বা তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ একসময় পাকিস্তানের মাদ্রাসায় হাজার হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছিল, হাতে তুলে দিয়েছিল অস্ত্র। কেন?
আফগানিস্তানে সমাজতন্ত্রীদের বা সোভিয়েতদের হটানোর জন্য। তখন এই অস্ত্রধারীরাই ছিল আমেরিকার চোখের মণি। আমেরিকা তাদের ব্যবহার করেছে সমাজতন্ত্রের জুজু দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আজ বাংলাদেশেও কি আমেরিকা একই খেলা খেলতে চাইছে? বিশ্লেষকরা বলছেন আমেরিকার কাছে জামায়াত হলো সেই ম্যানেজেবল বা নিয়ন্ত্রণযোগ্য শক্তি। ট্রাম্পের আমেরিকা মনে করে জামায়াত ক্ষমতায় এলে তাদের বাণিজ্যের বা ভূরাজনীতির কোনো ক্ষতি হবে না। তাদের যুক্তি, জামায়াত পুঁজিপতিদের মতোই মুনাফা বোঝে। তালেবান বা অন্য উগ্র গোষ্ঠীর মতো জামায়াতকে তারা আনপ্রেডিক্টেবল এবং অশিক্ষিত মনে করে না। বরং মার্কিন কূটনীতিকদের ভাষ্যমতে জামায়াত নেতারা উচ্চশিক্ষিত ও বাণিজ্যিকভাবে সফল। এই বাণিজ্যিক সফলতাই আমেরিকার কাছে সবচেয়ে বড় যোগ্যতা। কারণ আমেরিকা জানে যারা ব্যবসা বোঝে তাদের সাথে ডিল করা সহজ। পুঁজিবাদী ব্যবস্থার এক বড় অবদান হলো আজকের এই মাথাচাড়া দিয়ে ওঠা মৌলবাদ। আমেরিকা আফগানিস্তানে যাদের একদিন মুক্তিযোদ্ধা বলেছিল, তারাই পরে তালেবান হয়ে আমেরিকার দিকেই বন্দুক তাক করেছিল। কিন্তু আমেরিকা এই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি অথবা নিতে চায় না, কারণ তাদের লক্ষ্য সাময়িক স্বার্থ উদ্ধার। বাংলাদেশে জামায়াতকে নিয়ে আমেরিকার এই আগ্রহের মূলে রয়েছে সেই পুরনো কৌশল, সমাজতন্ত্র বা বামপন্থী আদর্শকে দাবিয়ে রাখা। জামায়াতকে আমেরিকা পছন্দ করছে কারণ জামায়াত মুক্ত বাজার অর্থনীতিতে বিশ্বাসী, আর এটাই আমেরিকার দরকার। আমেরিকা জানে জামায়াত ক্ষমতা এলে বাংলাদেশের অর্থনীতি আমেরিকার কবজা থেকে বেরিয়ে যাবে না, বরং তাদের দাবার গুটি হয়েই থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। মার্কিন কূটনীতিকরা জামায়াতকে শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে উল্লেখ করেছেন। এর মানে হলো আমেরিকা এমন একটি দল চায় যারা তাদের নির্দেশ বা পলিসি ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশে বিএনপি বা অন্য দলগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল বা বিশৃঙ্খলা দেখা যায়, জামায়াতের মধ্যে সেটা সচরাচর দেখা যায় না। এই ডিসিপ্লিন আমেরিকার কাছে এক বড় সম্পদ। তারা মনে করে জামায়াতকে ক্ষমতায় বসালে দেশটি একটি স্থিতিশীল ব্যবস্থার মধ্যে থাকবে, অবশ্যই সেটা আমেরিকার স্বার্থের অনুকূলে। তবে এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বিপদের ইঙ্গিত। আমেরিকা যখনই কোনো ধর্মীয় শক্তিকে রাজনীতির মাঠে প্রমোট করেছে, শেষ পর্যন্ত সেই অঞ্চলের সাধারণ মানুষের কপালে জুটেছে দুর্ভোগ। আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ। সিরিয়ায় কি হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। ট্রাম্পের আমেরিকা হয়তো ভাবছে জামায়াতকে দিয়ে তারা এশিয়ায় তাদের প্রভাব বলয় ঠিক রাখবে, কিন্তু দিন শেষে তা বাস্তবায়ন করতে গিয়ে দীর্ঘমেয়াদী এক জটিলতায় পড়ে যেতে পারে বাংলাদেশ, এমনটাই মত বিশ্লেষকদের। তাহলে সারমর্মটা কি দাঁড়াচ্ছে? আমেরিকা কি জামায়াতকে ভালোবেসে বুকে টানছে? মোটেও না। আমেরিকা জামায়াতকে ব্যবহার করতে চায় একটি টুল বা যন্ত্র হিসেবে। 12 ফেব্রুয়ারির নির্বাচন বা ভবিষ্যতের রাজনীতির মাঠে জামায়াত হতে পারে আমেরিকার ট্রাম্প কার্ড। তারা দেখছে বিএনপি বা অন্য দলগুলোর চেয়ে জামায়াত নিয়ে মাঠে আলোচনা বেশি, তাই তারা বাজি ধরছে নতুন ঘোড়ার উপর। কিন্তু এই বাজিতে বাংলাদেশের সাধারণ মানুষের লাভ কতটুকু? বিশ্লেষকরা বলছেন ফ্যাসিবাদ যেমন ভদ্রতার মুখোশ পরে আসে উদারনীতির ভান করে, কিন্তু ভেতরে থাকে হিংস্র দাঁত নখ, ঠিক তেমনি জামায়াতকে নিয়ে আমেরিকার এই নতুন প্রেমের গল্পও আসলে এক বড় ষড়যন্ত্রেরই অংশ। এই প্রেম আসলে বাংলাদেশের গণতন্ত্র বা মানুষের অধিকারের জন্য নয়। এই প্রেম শুধুই আমেরিকার নিজের স্বার্থ রক্ষার জন্য, আর সেই স্বার্থের বলি হতে পারে বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষ। তাই সাবধান হতে হবে আমাদের সবাইকে। ডক্টর ইউনূসের চলে যাবার সময় হয়ে এসেছে, কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে। মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন। এই দেশের 12টা যে তিনি বাজিয়ে গেলেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তিনি অনেক আসপেক্টে দেশের 12টা বাজিয়েছেন। এই যে একজন শিল্পপতি সেদিন বলছিলেন যে দেশের 14 লক্ষ লোক চাকরি হারিয়েছে গত 17 মাসে, এবং জিডিপি নাকি কমে 4-এর নিচে চলে আসবে। তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক একসময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে, সেটার থেকে এখন কমে 57 লাখে নেমেছে, বাকি 43 লাখ নাই।
তো এরকম অনেক জায়গায় অবনতি হয়েছে। তো আজকে আমি 4টা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো একটু মিরেরসরাই নিয়ে। মিরেরসরাই হলো চট্টগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ উপজেলা। এটি চট্টগ্রামের উত্তর দিকে অবস্থিত। চট্টগ্রাম বন্দর থেকেও এটা উত্তর দিকে অবস্থিত। এটার একদিকে ফেনী জেলা, আর একদিকে রয়েছে পাহাড়ি অঞ্চল, এবং এর খুব কাছেই কিন্তু ভারত। এই যে ভারতের ত্রিপুরা এখান থেকে 60 বা 70 কিলোমিটার দূরে আনুমানিক, আবার মিজোরাম 120 থেকে 140 কিলোমিটার দূরে। যদিও সড়ক পথে এই মিরেরসরাইয়ের সাথে ত্রিপুরার কোনো যোগাযোগ নেই, ওই অঞ্চলটা পাহাড়ি এলাকা, বাট ইটস ভেরি ক্লোজ। তো এইটা আবার ইট কানেক্টস মানে কক্সবাজার, চট্টগ্রাম এবং যে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো আছে এগুলোর চিকেন নেক বলা হয় এই মিরেরসরাইকে। এবং এই মিরেরসরাইয়ের কাছে কিন্তু সেই পেকুয়া বাজার, আপনারা যারা আমার শো নিয়মিত দেখেন, আমি মাঝে মধ্যে এই কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের কথা বলি, যে বাজারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে আরাকান আর্মি, বিদেশি সেনাবাহিনীর অনেক বিচরণের কথা আমি বলেছি। তো সেই দিক দিয়ে এই মিরেরসরাই উপজেলাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর এলাকা। এইখানে শেখ হাসিনার সরকার একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন স্থাপন করবার জন্য চুক্তি করেছিল, এবং এই জোনে অর্থায়ন করবে জাপান সরকার এবং এটি ম্যানেজ করবে ভারতের আদানি শিল্প গ্রুপ, এবং এখানে যেসব পণ্য উৎপাদিত হবে তাদের একটা বড় অংশ ভারতের যে নর্থ ইস্ট 7 সিস্টার স্টেটস আছে সেসব জায়গায় এক্সপোর্ট করা হবে। তো এটা একটা, এই জায়গাটা প্রায় 900 একর জায়গা, একটা বিশাল জায়গা। তো সেই চুক্তিটা এই ডক্টর ইউনূস এসে বাতিল করেছে, এবং বাতিল করে তারা গত পরশুদিন এই 26শে জানুয়ারি সোমবার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বিইজিএ, এই বিইজিএ এর একটা সভায়, গভর্নিং বডির সভায়, যেটা সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এবং আপনারা জানেন যে বেজার নির্বাহী চেয়ারম্যান হলো এই প্যারাসুট জাম্পার আশিক চৌধুরী, যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আনবে বলে গত 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ কমেছে শতকরা 61%, মানে 61% বিনিয়োগ নাই হয়ে গেছে। তো এখন সে বোঝাচ্ছে যে পৃথিবীতে বড় বড় সমরাস্ত্র, যুদ্ধ বিমান, এর বাইরেও নাকি প্রতিরক্ষার অনেক ছোট ছোট জিনিস দরকার, যেমন গুলির নাকি অনেক অভাব, স্বল্প মাত্রার মিসাইল, ট্যাঙ্কের অ্যাক্সেসরি, এগুলো নাকি অভাব। সো এইগুলো বাংলাদেশে তৈরি করতে হবে। সুতরাং মিরেরসরাইয়ে ভারতীয় ইকোনমিক জোনটা বাতিল করে তারা সেখানে এখন করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা পার্ক। এখানে এখন এই জায়গাটা তারা বিদেশিদের কাছে দিয়ে দেবে। অলরেডি আমেরিকার কাছে তারা বলেছে যে তোমরা মিরেরসরাইটা নাও, এবং এখানে তারা এই এই সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা করবে। এখন দেখেন, ভারতের এত কাছের একটা জায়গায় আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এর আগে লালমনিরহাটের যে বিমানবন্দর, সেখানে অলরেডি চায়নার কিন্তু অনেক ইনভলভমেন্ট এসেছে, যেটা খুব কাছে ভারতের শিলিগুড়ি বা ভারতের চিকেন নেকের খুব কাছে। অর্থাৎ এই যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা, সেখানে বিদেশি শক্তিকে এনে এই ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় প্লেস করতেছে। তো স্বভাবতই এটা নিয়ে ভারতের মধ্যে একটা রিয়াকশন হয়েছে, বাংলাদেশেরও অনেকে বিষয়টা ভালোভাবে দেখেনি, যে এইখানে মানে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ভারতের সাথে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগের থেকে তার মধ্যে আমরা যেটা দেখছি সেটা কিন্তু এই মিরেরসরাই নিয়ে দেখলাম। আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন গতকাল 27শে জানুয়ারি ছিল মঙ্গলবার, চীনের সাথে এই G2G চুক্তির আওতায় আমাদের বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল সিইটিসি এদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে ড্রোন উৎপাদন করা হবে এবং অ্যাসেম্বল করা হবে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও করা হবে। তো এই যে কদিন আগে গত 23 তারিখে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, সে কিন্তু ডক্টর খলিল, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে
এবং তখন আমরা শুনেছিলাম যে চীনের সাথে যে 6টা MOU স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে, এই ড্রোন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে, এরকম আমরা শুনেছিলাম। তো 23 তারিখে গতকাল 27 তারিখেই দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপারকেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি, হ্যাঁ, তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম, ডক্টর ইউনূস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন। তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, সে ইউনূস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো। তো এটাও ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে, কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না, এটা নিয়ে একটা যাই তাদের একটা পেইন হবে। এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ 500 মেগাওয়াট বিদ্যুৎ কেনে, কিন্তু এই শীতে আদানি কিন্তু পুরো 500 মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না। তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেইনটেনেন্স চলতেছে, সো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না, আর আমাদের প্রচুর বকেয়া বিল হয়েছে, আপনারা বকেয়া পরিশোধ করুন। ডক্টর ইউনূস কিন্তু রেগুলার ইউনূসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতদূর সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে, এবং যেহেতু 500 মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না, আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় 2 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা দিতে পারছে। আবার এই ডক্টর ইউনূস একটা সুপারিশমালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য, যে আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয়। ডক্টর ইউনূস কিন্তু নিজে 17 মাসে এটা বাতিল করেনি, কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয়, যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে। তো এইটা আদানি গ্রুপ জানে, তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও, কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব। ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে, কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন। আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল এনসিটি, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটসের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এর ম্যানেজমেন্টটা। এটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল এবং রিট করার ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল, যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটা করে ফেলবে এবং আগামী 1 ফেব্রুয়ারি এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপগুলো সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুততম সময়ের সাথে এটা সম্পন্ন করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু সারা দেশে একটা অলরেডি একটা ক্ষোভ দানা বাঁধছে। আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক হোল্ডার আছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সবাই এই চুক্তিটার বিরুদ্ধে, কিন্তু ডক্টর ইউনূস এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে। ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ অর্থের লেনদেন জড়িত। যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে, সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি, এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ, আইনি অপরাধ। কিন্তু ডক্টর ইউনূস তো এগুলো মানছে না। সো এই যে 4টা উদাহরণ দিলাম, বাংলাদেশের জন্য কিন্তু 4টা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনূস, যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না, বাট দ্যাট উইল বি হিউজ। আওয়ামী লীগের এই কঠিন সময়ে শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন কেন? তিনি কি আসলেই দেশে ফিরতে পারছেন সহসা? শেখ হাসিনা প্রতিদিন
কোথাও না কোথাও বক্তব্য দেন, কোথাও না কোথাও কথা বলেন। আজকে তারই একটি কথা নিয়ে আমরা আলাপ করব। বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। কে বলেছেন, কার বক্তব্য এটি? শেখ হাসিনার। সম্প্রতি তিনি জি24 ঘন্টায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটি গতকাল মধ্যরাতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং সেই সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন এবং সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের আলোকে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিয়েছেন। সে জি24 ঘন্টা তাকে প্রথম প্রশ্ন করছে যে বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে। হঠাৎ করে বাংলাদেশে পা রাখার, ভারতীয় গণমাধ্যম পা রাখার প্রশ্ন কেন করছে? শেখ হাসিনা এই প্রশ্নের উত্তরে বলছেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে। মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেপ্তার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আজও প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাদের অবিলম্বে মুক্তি দেওয়া জরুরি। এর পাশাপাশি ইউনূস যে সর্বনাশ করে গিয়েছেন তা মেরামত করাই আমাদের দায়িত্ব। দ্রুতগতির অর্থনীতি থমকে গিয়েছে, বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ, যুব সমাজ, কৃষক ও শ্রমিক কারো জন্যই কাজ নেই। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত, সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। দেশে আজ আইনের শাসন নেই, আছে শুধু মব সন্ত্রাস। বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলো, যাদের অনেকের সঙ্গেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, তারা আজ সম্পূর্ণ মুক্ত। প্রকাশ্যেই তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করছে। এই ক্ষত সারাতে হলে গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার। আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে দেশের সেবা করতে প্রস্তুত, কিন্তু নিষিদ্ধ ও নির্যাতিত অবস্থায় সেটা সম্ভব নয়। জি24 ঘন্টা তারেক রহমান ও বিএনপিকে নিয়েও প্রশ্ন করেছে। জি24 ঘন্টা প্রশ্ন করছে যে তারেক রহমান ও বিএনপি তাদেরকেই বিশ্বাস করা যায়? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিন সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এটাই গণতান্ত্রিক স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরো মজবুত করে, কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না। তারেক রহমান 17 বছর লন্ডনে স্বচ্ছন্দ নির্বাসনে কাটিয়েছেন। সরকারি অর্থ তছরুপে দোষী সাব্যস্ত হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি, বিদেশে বসে নির্দেশ দেওয়ার নয়। আরও উদ্বেগজনক বিষয়, বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা জবরদস্তি। বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। জি24 ঘন্টা আরো একটি প্রশ্ন করছেন যে জঙ্গি শরীফ ওসমান হাদিকে শহীদ আখ্যা দিয়ে কাজী নজরুল ইসলামের পাশে সমাধিস্থ করা হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? শেখ হাসিনা বলছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন শোষণের বিরুদ্ধে বিদ্রোহের কবি, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তার আদর্শের সঙ্গে এই হিংসার কোনো সম্পর্ক নেই। এই হিংসায় প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক, কিন্তু হিংসা ও ধ্বংসযুক্ত ব্যক্তিদের মহিমান্বিত করা গভীরভাবে উদ্বেগজনক। শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছিল বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী দ্বন্দ্ব থেকে, ঢাকা ৮ কেন্দ্রকে ঘিরে। সুষ্ঠু তদন্তের বদলে আমরা দেখেছি সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ, সাংবাদিকদের উপর হামলা, কূটনৈতিক মিশনে আক্রমণ। সবচেয়ে ভয়াবহ বিষয়, মত প্রকাশের স্বাধীনতার উপর এই সরাসরি আঘাত। আমাদের আমলে সাংবাদিকরা ভয় ছাড়াই লিখেছেন, বিরোধিতাকে স্বাগত জানানো হয়েছে, কারণ সেটাই গণতন্ত্রের চিহ্ন। আজ যিনি কোনো নির্বাচনী ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় এসেছেন, যার উত্থান রক্তপাত ও অগ্নিসংযোগের মাধ্যমে, তার কাছ থেকে হিংসার প্রশংসা অস্বাভাবিক নয়।
জি24 ঘন্টা প্রশ্ন করছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন। বিএনপি ভারত সম্পর্ককে কিভাবে দেখছেন? শেখ হাসিনা বলছেন, এটি কূটনৈতিক সৌজন্য। খালেদা জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার রাজনৈতিক ভূমিকা অস্বীকার করা যায় না। আমি তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। তবে ভারতের মূল স্বার্থ অপরিবর্তিত, বাংলাদেশে স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার থাকা। যে দেশ সংখ্যালঘুদের সুরক্ষা দেবে, আন্তর্জাতিক অঙ্গীকার মানবে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখবে। আজকের পরিস্থিতি, যেখানে চরমপন্থী সংখ্যালঘু সাংবাদিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে, কোনো দেশেরই স্বার্থে নয়। ভারত বাংলাদেশ সম্পর্ক বহু দশকের বিশ্বাস ও সহযোগিতার ফল। আমি নিশ্চিত একদিন সেই স্বাভাবিক অংশীদারিত্ব আবার ফিরে আসবে। জি24 ঘন্টার আরও একটি প্রশ্ন, দল পুনর্গঠনের পরিকল্পনা কি? নতুন প্রজন্মের ভূমিকা কোথায়? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, আওয়ামী লীগ কোনো পরিবারের সম্পত্তি নয়, এটি লক্ষ লক্ষ বাংলাদেশের দল, যারা 1971-এর আদর্শে বিশ্বাস করেন। গ্রাম থেকে শহর, দল সর্বত্র প্রথিত। এই সংকট আমাদের দেখিয়েছে কোথায় পরিবর্তন প্রয়োজন। নতুন প্রজন্মের কণ্ঠস্বর, ডিজিটাল যুগ বোঝা নেতৃত্ব সবই জরুরি। তরুণদের দাবি একেবারেই যুক্তিসঙ্গত, আমরা তা গুরুত্ব দিয়েই শুনছি। তবে দল নিষিদ্ধ অবস্থায় হাজার হাজার কর্মী কারাগারে, সদস্য হওয়ায় যেখানে অপরাধ, সেখানে প্রকৃত পুনর্গঠন সম্ভব নয়। জি24 ঘন্টার শেষ প্রশ্ন, গত 1 বছর কিভাবে কাটালেন? দলের সঙ্গে যোগাযোগ কি আপনাকে শক্তি দেয়? শেখ হাসিনা বলছেন, দূর থেকে দেখছি আমরা যা গড়ে তুলেছিলাম সব ভেঙে দেওয়া হচ্ছে। অর্থনীতি, সম্প্রীতি, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা সবই যন্ত্রণা হয়েছে। কিন্তু একই সঙ্গে দেখেছি অসাধারণ সাহস। নির্যাতন ও কারাবাসের মধ্যেও আমাদের কর্মীরা বিশ্বাস ছাড়েননি। সাংবাদিকরা ভয় উপেক্ষা করে সত্য লিখছেন, সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন। এই যোগাযোগই আমাকে শক্তি দেয়। আওয়ামী লীগ শুধু একটি দল নয়, এটা 1971-এর স্বপ্ন। ভয় আর দমন দিয়ে সেই স্বপ্ন মুছে ফেলা যায় না। আমি ধৈর্য ধরেছি, কারণ ভয় ও বর্জনের উপর দাঁড়ানো শাসন টেকে না। বাংলাদেশ শেষ পর্যন্ত তার মানুষেরই থাকবে। শেখ হাসিনা সর্বশেষ কথাটি বললেন, বাংলাদেশ শেষ পর্যন্ত তার মানুষেরই থাকবে, অর্থাৎ বাংলাদেশ হারবে না। এবং শেখ হাসিনা বিএনপিকে নিয়ে একটা কথা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসে নিশ্চয়ই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেবে এবং একটি শক্তিশালী কার্যকর বিরোধী দল আসবে। কখন আসবে সেটি শেখ হাসিনাও কি মেনে নিয়েছেন যে এই সামনে নির্বাচনটা হয়ে বিএনপি ক্ষমতায় আসছে এমনটা? এবং শেখ হাসিনা এমন কথা কেন বলছেন? ভারত কিংবা পশ্চিমা বিশ্ব নানান কথা, নানান আলাপ গণমাধ্যমে আসে, আলাপ হয়, কিন্তু আসলে কি হচ্ছে? 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে বিএনপিকে ক্ষমতা গঠন করছে এবং ক্ষমতা গঠন পরবর্তী সময়ে আওয়ামী লীগের ওপেন করে দিচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে। এগুলোই কি শেখ হাসিনার এই সাক্ষাৎকারে এটি মোটামুটি প্রকাশ হয় বা ধারণা পাওয়া যায় যে নিশ্চয়ই ভারতীয় কিংবা বাকি বিশ্বের একটা তৎপরতা আছে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসবে নিশ্চয়ই শর্ত সাপেক্ষে, তেমন শর্তে যে ক্ষমতায় এসে বাংলাদেশের সব দলের রাজনৈতিক কাজ কর্ম উন্মুক্ত হয়ে যাবে। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটিও সেটাই প্রকাশ করছে। এবং একই সাথে আমরাও বলতে চাই যে এই যে আজকে আওয়ামী লীগের বন্ধ্যাত্ব দেখছেন, আপনি নিশ্চিত থাকুন যে আওয়ামী লীগের বন্ধ্যাত্ব কেটে যাবে, কারণ বিশ্ব পরিস্থিতির বন্ধ্যাত্ব ইতিমধ্যে কাটা শুরু হয়ে গেছে। আপনি গতকালকে দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের একটা চুক্তির মা সম্পন্ন হয়েছে। বলা হচ্ছে যে এটা হচ্ছে সকল চুক্তির জননী। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও যে ভারতের একটা টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনও কেটে যাবে। শেখ হাসিনা অবশ্যই সেরকম কোনো আভাস পাচ্ছেন বা পেয়েছেন বলে তিনি দেশে ফিরে কি করবেন সেই আশাবাদ ব্যক্ত করছেন। বিএনপি ক্ষমতায় আসলে কি হবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে এবং প্রয়োজনে বিরোধী দলেও থাকবেন, প্রয়োজনে বিরোধী দলেও থাকতে হবে, এর বিকল্প কিছু নেই।
জনগণ নির্ধারণ করবে। পরবর্তী একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে যে আওয়ামী লীগ আবার কিভাবে ক্ষমতায় ফিরে আসবে, এবং ক্ষমতায় ফিরবার পরে তিনি কি করবেন সেই আলামতটাও কিন্তু এই সাক্ষাৎকারে দিয়েছেন। নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এই যে এত বড় এত ফ্যাসিস্ট বলা হয়, এত অত্যাচার, এত নির্যাতন, তবুও মানুষ আওয়ামী লীগের কথা বলছে কেন? আমরা বলছি আওয়ামী লীগের কথা কেন? কারণ আওয়ামী লীগ প্রয়োজন। আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের সাথে জড়িয়ে থাকা রাজনৈতিক দল। অন্যায় অপকর্মের কথা বলবেন, যদি অন্যায় অপকর্মের কথা বলেন তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল থাকবে না। কারণ অপকর্ম, দুর্বৃত্তরা সব রাজনৈতিক দলে ঢুকে বসে থাকে ক্ষমতায় যখন থাকে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেখানেও দুর্বৃত্ত ঢুকে বসেছিল। নিশ্চয়ই আগামীতে দুর্বৃত্তদের ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। আমরা সেই দিনগুলোর অপেক্ষায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন,